আজকে আমরা সুপার হিরো ইউনিভার্সের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যেটা মাল্টিভার্সের সবকিছু একদম পাল্টে দিয়েছিল। হ্যাঁ, আমরা রেড আর্থ এক্সপিডিশনের একদম গভীরে যাব। তো চলুন দেখে নেওয়া যাক এই বিশাল মহাজাগতিক লড়াইটা ঠিক কিভাবে শুরু হয়েছিল। জাস্ট এই একটা লাইন এটাই কিন্তু পুরো পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। মানে মাল্টিভার্স এখন এমন একটা অন্ধকার যুগে ঝুঁকে পড়েছে, যার শুরুটা করেছে দুজন অবিশ্বাস্য পাওয়ারফুল ভিলেন, আর তাদের লক্ষ্য একটাই, সব কিছু নিজেদের দখলে নিয়ে আসা। ধ্বংসের যুগ। তো প্রশ্ন হলো, কারা এই যুগের কারিগর? চলুন তাহলে পরিচয় করা যাক সেই দুই ভিলেনের সাথে, যাদের প্ল্যান হচ্ছে পুরো মাল্টিভার্সকে কন্ট্রোল করা। শুরুতেই সবচেয়ে বড় খবরটা, সাইফ বজন দাস, মাল্টিভার্সের অন্যতম ভয়ঙ্কর ভিলেন, সে মাইন্ড প্রিজনের জেল থেকে বেরিয়ে এসেছে। আর এটা কিন্তু কোনো সাধারণ জেল পালানোর ঘটনা না। এর মানে হলো মাল্টিভার্সের সবচেয়ে বড় থ্রেটটা আবার ফিরে এসেছে। আর তার একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা রিয়ালিটিকে নিজের শাসনে নিয়ে আসা। কিন্তু সাইফ ভজন দাস একা না, তার সাথে যোগ দিয়েছে ডার্ক এম্পায়ার আদিয়ান জামান। আর এদের দুজনের পাওয়ার একদম একজন আরেকজনের পরিপূরক। মানে সাইফ ভজন দাস তার মাইন্ড এনার্জি দিয়ে একটা গ্রহের কন্ট্রোল নেয়, আর ঠিক তখনই আদিয়ান জামান তার ডার্ক স্টর্ম দিয়ে পুরো সভ্যতাকে ধ্বংস করে ফেলে। সো একজন দখল করছে, আরেকজন ধ্বংস। কি ভয়ঙ্কর একটা জুটি, ভাবা যায়? আর ওদের প্ল্যানটা শুনলে মনে হবে খুব সিম্পল, কিন্তু আসলে এটা সাংঘাতিক এফেক্টিভ। স্টেপ 1, একটা গ্রহ টার্গেট করা। স্টেপ 2, সেটাকে দখল করে ধ্বংস করে দেওয়া। স্টেপ 3, নিজেদের বিশ্বস্ত একজন ডেমন কমান্ডারকে সেখানে বসিয়ে দেওয়া। আর তারপর সোজা পরের টার্গেটের দিকে এগিয়ে যাওয়া। মানে একেবারে সিস্টেম্যাটিক উপায়ে ওরা একটা এম্পায়ার তৈরি করছে। তো এই ভয়ঙ্কর প্ল্যানের প্রথম শিকার কোন গ্রহটা হয়েছিল? তার নাম রেড আর্থ। চলুন এবার দেখি কিভাবে ওদের এই প্ল্যানটা বাস্তবে কাজ করল। ওদের প্রথম টার্গেট ছিল রেড আর্থ। নামটা শুনলেই কেমন একটা আইডিয়া পাওয়া যায়, তাই না? এটা ছিল আগুন আর ধোঁয়ার একটা গ্রহ। চারিদিকে আগ্নেয়গিরির ঝড়, মানে থাকার জন্য এমনিতেই বেশ কঠিন একটা জায়গা। আর এখন তো সেটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। আর দখলটা হলো খুব তাড়াতাড়ি আর খুবই নির্মমভাবে। সাইফ ভোজন দাস তার মাইন্ড এনার্জি দিয়ে সরাসরি গ্রহটার কোর, মানে মূল শক্তিটাকেই কন্ট্রোলে নিয়ে নিল। আর ঠিক ওই সময় আদিয়ান জামান তার ডার্ক স্টর্ম নামিয়ে আনল। শহরগুলো চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হল। মুহূর্তের মধ্যে পুরো গ্রহের আকাশ সেখানকার বাসিন্দাদের কান্নায় ভারী হয়ে উঠল। তো গ্রহটা দখল হয়ে গেল। এরপর ওরা ওদের সবচেয়ে বিশ্বস্ত আর নিষ্ঠুর কমান্ডার, ডেমন কমান্ডার জিরাক্সকে ডেকে পাঠালো। কেন? কারণ এই ধ্বংস হয়ে যাওয়া গ্রহটার শাসনের দায়িত্ব এখন জিরাক্সকেই দেওয়া হবে। সাইফ ভজন দাসের এই কথাটা খেয়াল করুন। এই গ্রহ এখন আমাদের সাম্রাজ্যের অংশ, তুমি এখানে শাসন করবে। আমরা আরেকটা গ্রহ দখল করতে যাচ্ছি। মানে এটা পরিষ্কার যে রেড আর্থ ওদের কাছে জাস্ট একটা সরু, ওদের আসল প্ল্যান আরও অনেক বড়। এই বলে ওরা একটা মাল্টিভার্স পোর্টাল খুলে অন্য একটা গ্রহের দিকে চলে যায়। ঠিক যখন মনে হচ্ছিল যে সব শেষ, কোনো আশাই আর বাকি নেই, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। একটা নতুন শক্তির আগমন ঘটে। কথায় আছে না, অন্ধকার যখন সবচেয়ে গভীর হয় তখনই ভোরের আলো ফোটে। রেড আর্থকে বাঁচাতে এগিয়ে আসে আমাদের হিরোরা। টিমে কে কে আছে? প্রথমে আছে অ্যানিম্যান, যার কাছে লাভা মোড সহ 6টা এলিমেন্টের পাওয়ার আছে। এরপর আছে সাকিন, যার লাইট উইংস একই সাথে রেস্কিউ আর অ্যাটাক দুটোতেই কাজে লাগে। আর আছে টিমের নতুন মেম্বার আরহাম, যে কসমিক পোর্টাল আর এনার্জি বিম কন্ট্রোল করতে পারে। আর ওরা কিন্তু এক মুহূর্ত দেরি করে না, পৌঁছানোর সাথে সাথেই অ্যাকশনে নেমে পড়ে। অ্যানিম্যান তার লাভা মোড অ্যাক্টিভেট করে আগুনের পাহাড় গলিয়ে দিচ্ছে। অন্যদিকে সাকিন তার লাইট উইংস দিয়ে সাধারণ মানুষদের বাঁচিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। আর আরহাম, সে কসমিক পোর্টাল খুলে একের পর এক ডেমনদের দূরে ছুঁড়ে ফেলছে, চেষ্টা করছে যুদ্ধের গতিটা নিজেদের দিকে আনার। কিন্তু ছোটখাটো ডেমনদের সরানো তো সহজ, আসল চ্যালেঞ্জটা তো অন্য জায়গায়। গ্রহের আসল লড়াইটা তো এখনও বাকি। এবার হিরোদের মুখোমুখি হতে হবে সেই নতুন শাসকের, মানে জেরাক্সের। আর ঠিক তখনই হঠাৎ করে পুরো আকাশটা কেঁপে উঠল। ডেমন কমান্ডার জিরাক্স তার আসল রূপটা দেখাল। সে একটা বিশাল আগুনের দানবে পরিণত হল। ব্যাস, এই মুহূর্ত থেকে লড়াইটা হয়ে গেল পার্সোনাল আর অনেক বেশি বিপজ্জনক।
তো এত বড় একটা শত্রুর সাথে লড়তে গেলে তো সাধারণ পাওয়ারে কাজ হবে না। এনিম্যানকে এবার তার আল্টিমেট পাওয়ার ব্যবহার করতে হবে, মানে লাভা, আইস, লাইটেনিং, উইন্ড, রক আর লাইট, এই 6টা এলিমেন্টকে একসাথে করে একটা মাত্র ফোর্সে পরিণত করার ক্ষমতা, এটাই ওর সবচেয়ে বড় অস্ত্র। আর ম্যান ঠিক সেটাই করল। সে তার সব শক্তি এক করে একটা বিশাল লাভা স্টর্ম তৈরি করল, যেটা গিয়ে সোজা জিরাক্সকে হিট করল। আর এক মুহূর্ত নষ্ট না করে সাকিন তার সোলার স্ল্যাশ দিয়ে দানবটার ডানা কেটে ফেলল। ওকে দুর্বল করে দেওয়ার জন্য এটা একটা পারফেক্ট মুভ ছিল, একেবারে নিখুঁত টিমওয়ার্ক। এবং ফাইনাল ব্লোটা আসলো আরহামের কাছ থেকে। সে একটা পাওয়ারফুল স্টার বিন দিয়ে জিরাক্সের শক্তি প্রায় শূন্য করে দিল, আর এটাই হিরোদের জন্য জয়ের দরজাটা খুলে দিল। অনেক লম্বা আর কঠিন একটা লড়াই ছিল এটা, কিন্তু শেষ পর্যন্ত ডেমন কমান্ডার পরাজিত হল। রেড আর্থের আকাশে যেন আবার একটু শান্তি ফিরে এলো, হিরোরা জিতে গেছে। কিন্তু এই জয়টাই কি সব, নাকি এটা আসলে আরও বড় কোনো ঝড়ের আগের শান্ত অবস্থা? এই বিজয়ের আনন্দের মধ্যেই কিন্তু একটা নতুন ভয় উকি দিচ্ছে। রেড আর্থ আপাতত ফ্রি, কিন্তু এই আপাতত শব্দটাই এখানে সবচেয়ে জরুরি। হ্যাঁ, গ্রহটা বেঁচে গেছে ঠিকই, কিন্তু যে থ্রেটটা এটাকে প্রায় শেষ করে দিচ্ছিল, সেটার আসল সোর্স তো এখনও অ্যাক্টিভ। আরহামের এই কথাটা শুনলেই আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ও বলছে, এটা সাইব ভজন দাসের শক্তির একটা নমুনা। সে তার সাম্রাজ্য তৈরি করছে, মানে জিরাক্সকে হারানোটা কোনো শেষ ছিল না, এটা ছিল সাইব ভজন দাসের পাওয়ারের একটা টেস্ট কেস মাত্র। সে কিন্তু অন্য কোথাও, অন্য কোনো গ্রহে তার সাম্রাজ্য বাড়িয়েই চলেছে। রেড আর্থের এই যুদ্ধটা আসলে একটা বিশাল নাটকের শুধু প্রথম পর্ব ছিল। রেড আর্থের লড়াইটা হয়তো শেষ, কিন্তু পুরো মাল্টিভার্স জুড়ে আসল যুদ্ধটা তো সবে শুরু হলো। ওদের এই সাম্রাজ্য গড়ার মানে হলো এখন আর কোনো দুনিয়ায় নিরাপদ না। তো আসল প্রশ্নটা হলো, এই যে মহাজাগতিক যুদ্ধ শুরু হলো, এর শেষটা কোথায়? আর সমস্ত বাস্তবতার ভবিষ্যৎ, সেটা এখন কিসের ওপর নির্ভর করছে?